আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে পূর্বনগর হাই স্কুল পক্ষ থেকে অনলাইন ক্লাসে থাকার জন্য সুস্বাগত। আশা করি তোমরা এই করোনাকালে ভালো আছো এবং সবাই মনোযোগ সহকারে পড়ালেখা করো। একটা দিকে আমাদের করোনা এবং আরেকটা করোনার যে আরেকটা ভয়াবহ দিক সেটা আমরা আগেও বুঝতেও পারি নাই, সেটা হলো মাদক। তোমরা আগে জানছো যে আমরা মাদক বলতে সাধারণত বলি বিড়ি, সিগারেট, এরপর অন্য সময় মদ। আমরা ছোট সময় বিশেষ করে আমরা আশেপাশে দেখি যে বিড়ি সিগারেটের প্রচলনটাই বেশি, তামাকজাতীয় দ্রব্য। তখন ছিল এটার প্রবণতা অনেক বেশি, কিন্তু ইদানিং আবার দেখা যাচ্ছে করোনা সারা বিশ্বে জড়িত। করোনার আগেও কিন্তু এই যে বিড়ি সিগারেট ছিল সেটাও জড়িত না। এইটা করোনা যেমন ছোঁয়াচে একজনের সাথে আরেকজন করে, তেমনি ভাবে এই মাদকের শক্তির কারণে আমার একজনের সিগারেট বা বিড়ি খাও তোমার পার্শ্ববর্তী যে থাকে তোমার চরমভাবে ক্ষতি করে। যেমন দেখো, ডাক্তার তোমাকে চিকিৎসা করে একটা রোগের সাথে একটার সাথে রিলেটেড। এই ধূমপানের কারণে বা মাদকের কারণে যেমন আমাদের বিভিন্ন রকমের রোগ হতে পারে, বড় বিশেষ করে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে, যার কোনো চিকিৎসা নাই বলে চলে। তা যাই হোক, আমরা এগুলো থেকে দূরে থাকতে হবে। তোমার বন্ধু বান্ধব যারা আছে অবশ্যই এই যাতে যে মাদক দ্রব্য বা সিগারেট বা নেশাজাতীয় দ্রব্য পান করে বা তাদের থেকে দূরে থাকবে এবং তাদেরকে বুঝাবা কখনই যেন এদের সাথে জড়িত হবা না। কারণ শুধু একটা সাইড নষ্ট করে না, শারীরিক, সামাজিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক প্রত্যেকটা সাইড নষ্ট করে ধারাবাহিকভাবে। এবং দেখো, তোমার যদি একটা রোগ হয়, ডাক্তার তোমার বিভিন্ন ট্রিটমেন্ট করে বিভিন্ন তোমার টেস্ট করতে দেবে ধারাবাহিক, একটার সাথে একটা রিলেটেড। এটা রোগ না ওইটা রোগ, অনেকগুলো রোগ করা যায় না। এই কারণে আমরা আমাদের মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে, আমাদের ভালোভাবে পড়ালেখা করতে হবে, ভালো কিছু জানতে হবে। তেমনিভাবে আমাদের মোবাইলটা কিন্তু আমরা সবার জন্য প্রযোজ্য না, কিন্তু আমাদের তারপরে এই ক্লাসের কারণে আজকে আমাদের সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের মোবাইল দেখা হয়। মোবাইলটাকে আমরা সঠিক ব্যবহার করবা, শুধু আমাদের ক্লাসগুলো ভালোভাবে দেখবা, শিক্ষামূলক যে জিনিসগুলো আছে সেগুলি দেখবা, অন্যথায় আর বাকিগুলি তোমাদের চেষ্টা করবা না, যাতে আমরা ভালোভাবে কিছু শিখতে পারি। যাই হোক, আমরা এই করোনাকালে আমরা বিভিন্ন রোগ থেকে যেমন মুক্তি পাই এবং বিশেষ করে মাদক দ্রব্য থেকে আমরা দূরে থাকবো। তেমনিভাবে আমি একটা কথা বলছিলাম যে ধারাবাহিক বা সাজানো পর্যায়ক্রমে সেই অনুযায়ী আমরা একটা কাজ করতে পারি। যেমন একটা দেখো দিলাম, একটা যদি আমি দেখি 5 + 10 + 15 + 20, আটা দিলাম 5 + 10 + 20 + 40। বলছিলাম যে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা জিনিস কিছু সাজিয়ে রাখি। অনেক কিছু আমরা দোকানে বলো, ফার্মেসিতে বলো বা টেবিল বলো সাজায় রেখে পরিমাণ সাজায় রেখে, তেমনিভাবে সংখ্যাগুলো আমরা সাজাতে পারি ছোট ছোট আকারে, যোগ আকারে, গুণ আকারে, এরপর বিজোড় সংখ্যা আকারে বা গুণ আকারে। এই ধারা, তাহলে আমরা সাধারণত বলতে পারি কি অঙ্ক করাবো? ধারা। সেটা অঙ্ক 13.1 ধারা নাম। ধারা আবার আছে আমরা ক্লাস 9 এ দুই রকম, একটা সমান্তর ধারা আর হলো গুণোত্তর ধারা। সমান্তর ধারা আর হলো গুণোত্তর ধারা। এখন সমান্তর এবং গুণোত্তর ধারা বুঝবা কেন? তাহলে আমরা আজকে একটা জিনিস শিখে ভালোভাবে শিখবো, তোমরা সমান্তর ধারা। সমান্তর ধারা এখানে দেখো 5, 10, 15, 20, আমি 5 দ্বারা শুরু করছি। এখানে 5, 10 পাশাপাশি দুইটা কিন্তু সমান আকারে শুরু করছি, কিন্তু পরবর্তী সংখ্যাগুলো আবার দেখো 5, 10, এখানে দুইটা দেখে আমরা বুঝতে পারবো না এটা কি ধারা। পরবর্তীতে যখন যাবো সেটা অনুযায়ী আমরা বুঝতে পারবো যে কি ধারা। দেখো 5, 10, 15, 20 প্রত্যেকটার পার্থক্য, প্রত্যেকটা পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের পার্থক্য সমান। এটা থেকে পার্থক্য 5, এটা থেকে পার্থক্য 5, এটা থেকে পার্থক্য 5। কিন্তু এইটার বেলা দাও, এটার ডাবল, এটার ডাবল, এটার ডাবল, তার মানে কি গুণ আকার আছে। আবার আসতে পারে কত? 5, 15, 45 গুণ আকার। এটা গুণ, দ্বিগুণ, এটা তিনগুণ। তাহলে আমরা বলতে পারি যে যদি সমান আকারে বৃদ্ধি বা হ্রাস পায়, সমান আকারে বৃদ্ধি বা হ্রাস কেমন হবে? যদি মনে করি 50, 45, 40, দেখো এটা আবার কি কমছে, হ্রাস পাইছে। তাহলে আমরা এইটা হলো বৃদ্ধি, এটা পাইছে হ্রাস। সমান আকারে বৃদ্ধি বা হ্রাস পায় সেটা হলো সমান্তর ধারা। তাহলে আমরা গুণোত্তর ধারা বলতে পারি গুণ আকারে যেটা বৃদ্ধি পায় সেটা বা হ্রাস পায় সেটা হলো গুণোত্তর ধারা। আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করবো না, আমরা পূর্বে একটু আলোচনা করছিলাম সমান্তর ধারা নিয়ে, আজকে আমরা একটু ভালোভাবে দেখবো। তাহলে সমান্তর ধারা বুঝলাম কি, পাশাপাশি প্রত্যেকটা পদের পার্থক্য যদি সমান আকারে বৃদ্ধি পায় তাহলে সেটা হলো সমান্তর ধারা। এখন
সেটা হলো ধারা। যেমন একটা ধারা প্রত্যেকটা প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করছে। আর যেমন এখানে আমি লিখলাম 5 10 15 20 ডট, এখানে কতগুলো সংখ্যা দিলাম, এখানে কতগুলো সংখ্যা আছে আমরা জানি না। এখানে আমরা জানি এই যে প্রথম যে সংখ্যাটা লিখছি এটাকে বলা হয় প্রথম পদ, এটার নাম হলো প্রথম পদ। প্রথম পদ যেমন দেখো প্রথম পদ প্রকাশ করে কি দ্বারা? এ দ্বারা। প্রথম পদ প্রকাশ করা হয় এ দ্বারা। এর সাথে তাহলে কত আছে? 5। এরপর দরকার আমার সাধারণ অন্তর। সাধারণ অন্তর প্রকাশ করা হয় ডি দ্বারা। ডি বের করে কেমনে? ডি হবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আমরা বাংলা যদি লিখি কি লিখতে পারি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দেখো তাহলে দ্বিতীয় পদ কত আছে? 10 মাইনাস কত? 5 সমান কত? 5। মানে নিয়মটা শিখতেছি আমরা যে সাধারণ অন্তরটা কিভাবে বের করব। পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ। তাহলে পাইলাম প্রথম পদ, পাইলাম সাধারণ অন্তর। এখানে কয়টা পদ আছে আমরা জানি না, পদ সংখ্যা। তাহলে আমরা এটার বলতে পারি পদ সংখ্যা। পদ সংখ্যা প্রকাশ করা হয় n দ্বারা। এখানে কয়টি পদ আছে আমরা সেটা জানি না, এটা হলো পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা যদি হয় n, তাহলে আমরা কি লিখতে পারি? n তম পদ। দুইটা সূত্র দরকার এই জায়গায়। n তম পদ, n তম পদের সূত্রটা কি দেখো? a প্লাস n মাইনাস 1 ইনটু n তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইনটু d। যদি আমি বলি p তম পদ, দেখো যদি বলি p তম পদ তাহলে কি লিখবা? a প্লাস p মাইনাস 1 ইনটু d। যদি বলি আমি দশম পদ, দশম পদ তাহলে কি হবে? a প্লাস কত? 10 মাইনাস 1 ইনটু d। তার মানে যততম পদ হবে তত মাইনাস 1 ইনটু d হবে। তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, a তম পদ। আর একটা হলো সমষ্টি। দেখো n তম পদের সমষ্টি দেখো n বাই 2 ইনটু কত? 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। n বাই 2 তো একটা লিখলাম n তম পদ, আর হলো n তম পদের সমষ্টি। এই দুটো সূত্রই আমাদের যথেষ্ট জায়গা আছে। এখন এই সমান্তর ধারা কিভাবে লিখবা? সমান্তর ধারা ধারা সূত্র হলো a প্লাস কত? d, a প্লাস কত? 2d প্লাস কত? a প্লাস 3d প্লাস ডট ডট। তাহলে সমান্তর ধারা আমরা কি বলছিলাম? দেখো পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ, প্রত্যেকটা পদের পার্থক্য সমান আকারে দিতে হবে। এই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দেখো এটা থেকে বাদ দিলে কি থাকে? d। এটা থেকে এটা বাদ দিলে একটা d থাকে। এটা থেকে না বাদ দিলে d থাকে। dটা কি? সাধারণ অন্তর, মানে প্রত্যেকের পার্থক্য সমান আকারে লিখতে পারি। তাহলে আমরা বললাম কি সমান্তর ধারাটা কি লিখতে পারি? a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d। তাহলে আমরা পাইলাম একটা পেলাম হলো n তম পদ, n তম পদের সমষ্টি আর সমান্তর ধারা। আমরা জানছি সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুইটার মধ্যে যেন মিশে না যায়, দেখে যেন আমরা চিনতে পারি কোন ধারা। এখন যদি আমি একটা লিখতে পারি 2 4 6, দেখো যদি আমরা এখানে বলতে পারবো এখানে মোট কয়টা পদ আছে, পদের সংখ্যা কত? 2 4 6 8। এখানে পদের সংখ্যা কয়টা? এই একটা অঙ্ক দিয়ে বলতে পারি পদের সংখ্যা কয়টা, অথবা কততম পদ 100। আবার যদি এটাকে দিয়ে বলা হয় সমান চিহ্ন, দেখো কত একটা যে বহুত প্রশ্ন হয়ে যায়। প্রথমে এইটা ধারা দিলাম, বলতে পারে এর পদ সংখ্যা কত, অথবা বলতে পারে কততম পদ 100, অথবা বলতে পারে সমান কত। যেমন আমরা যদি বলি 1 2 3, তার মানে আমরা কি বুঝাইতেছি? 1 থেকে 10 পর্যন্ত যোগফল করলে কত হয় বা সমষ্টি কত হয়। যখনই বলবো কত ধরনের সমষ্টি, আর যদি বলা হয় কততম পদ বা পদ সংখ্যা, তার মানে এখানে কয়টা পদ আছে। তাহলে আমরা এই অনুযায়ী আমরা একটা ঘরের রং করতে পারি। তোমরা দেখো 7 নম্বর অঙ্কটা দেখতে পারো তোমরা। যেমন ধরো 7 নম্বর অঙ্ক দেখতে পারো, বইয়ের 7 নম্বর অন্য ভাবে দেখতে পারো 4 7 10।
কোন পদ 301। দেখো একটু আগে আমরা বলছিলাম 4 2 4 দিয়ে দেখা যায় এখান থেকে কত 4 7 10 13 10 কোন পদ 301, কোন পদ 301 মানে কত সংখ্যা কত অথবা এখানে কয়টি পদ আছে। তাহলে ফার্স্ট আমরা দেখি কিভাবে গেছে আমরা দেখে চিনতে পারি কিনা এটা কোন ধারা। যে নিয়মটা শিখেছিলাম তখন দেখো 7 10 4 7 10 13, তার মানে প্রত্যেকটার পার্থক্য 3। তাহলে আমরা বলতে পারি এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা। আমরা এটা দেখেই বলতে পারবো এটা কোন ধারা। তাহলে সমান্তর ধারা প্রথম পদ, ধারার প্রথম পদ a সমান কত আছে দেখো 4। বলছিলাম প্রথম পদ যে মানটা থাকবে সেটা প্রথম পদ। সমান্তর ধারা সাধারণ অন্তর d সমান দেখো বলছিলাম কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 7 মাইনাস কত 4 সমান কত পেলাম 3। দুটো মান পেয়ে গেলাম, একটা মান পেলাম প্রথম পদ এর মান আর হলো d এর মান। এখন বলছে কোন পদ 301, তার মানে পদ সংখ্যা কত লাস্ট পদ কত এখানে এটা তুমি সূত্র অঙ্কিত দিই। সমান্তর ধারার n তম পদ, n তম পদ সূত্রটা কি a প্লাস n মাইনাস 1 ইনটু d। দেখো n তম পদ সূত্র কত a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এই যে n তম পদ লাস্ট কত আছে আমাদের 301, তা প্রশ্ন মতে লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান কত 301। দেখো n তম পদ আর লাস্ট আমাদের পদ কত আছে 301, এটা n তম পদ। তাহলে আমরা মানগুলো বের করে নিতে পারি। এর মান কত পাইছি দেখো 4 প্লাস n মাইনাস 1, d এর মান কত পাইছি দেখো 3। এগুলি তোমরা নিজেরা বুঝবে। দেখো এর মান বসালাম, n এর কোনো মান নাই, n এর কত সংখ্যা, d এর মান বসালাম। অথবা তুমি একটা লাইনে গুণ করে nd মাইনাস d গুণ করে তারপর মান বসিয়ে দিতে পারো। তাহলে দেখো 4 প্লাস গুণ করলে কত হয় 3n মাইনাস 3 সমান কত 301। আমরা এই পাশে যাই, দেখো এই 4 থেকে 3 যদি যায় তাহলে কি থাকে 1 প্লাস তাই কত 3n সমান কত 301 বা 3n সমান দেখো এটা তোমরা ক্যালকুলেশন পারবা। এখানে প্লাস 1 হয়ে যায় কত মাইনাস 1 বা 3n সমান কত বা n সমান কত হয়। তার মানে কি n এর মান কত পেলাম 100। এখন তুমি 4 7 10 13 16 19 এভাবে গুনে গুনে একবারে নিজে ভাষায় গুনে দেখো অনেক সময় লাগে গুনতে করতে কয়বার করতে দেখো মাঝখানে কয়টা পদ আছে 100টা পদ আছে। তা এটা হলো সহজ পদ্ধতি। তা সুতরাং আমরা কি লিখতে পারি 100তম পদ কত। তাহলে আমরা দেখো কোন পদ বা পদ সংখ্যা এই অঙ্কটা দিয়ে আবার আমরা বলতে পারি যে 20টি পদের সমষ্টি নির্ণয় করো বা 50টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা এই নিয়মের একটা অঙ্ক সূত্রে দেখাই দিব যে এটা যদি অনেক এটা বের করলাম nতম পদে কততম পদ পাইলাম। আবার বলতে পারি কি এটা 20 পদের সমষ্টি 50 পদের সমষ্টি 100 পদের সমষ্টি নির্ণয় করো, সমষ্টি সূত্র তখন প্রয়োগ করবা। তাহলে এরপরে দেখো একটু ব্যতিক্রম 8 নম্বর আমরা একটু ব্যতিক্রম আছে। দেখো 8 নম্বর দাও কি বলছে একটু ব্যতিক্রম nতম পদ n। 8 নম্বরে আমরা দেখো কোন সমান্তর ধারার nতম পদ আছে n আর nতম পদ হলো m। তাহলে বলছে ধারাটির m প্লাস nতম পদ নির্ণয় করো। তো সমান্তর ধারার প্রথম পদ, সমান্তর ধারার প্রথম পদ হলো a সাধারণ অন্তর d। এটা আমরা জানি যে সমান্তর ধারার প্রথম পদ a সাধারণ অন্তর d। সমান্তর ধারার n তম পদ সূত্র কি লিখছিলাম আমরা a প্লাস n মাইনাস 1 ইনটু d এ লিখে দিলাম। এখন দেওয়া আছে দেখো দেওয়া আছে সমান্তর ধারার n তম পদ n অথবা n তম পদ দিয়ে থাকতে পারে n তম পদ m স্কয়ার থাকতে পারে। দেওয়া আছে সমান্তর ধারা n তম পদ সমান কত আছে দেখো n।
n তম পদ n। এখন সুতরাং আমরা তো বলছিলাম n তম পদ সূত্রটা কি a n - 1 * d। তাহলে কি আছে এখানে n তম পদ কি হবে দেখো a - 1 * d সমান কত বা a nd - d সমান কত এক নম্বর সমীকরণ দিলাম। আবার এই প্রশ্নে বলতে পারে n তম পদ n তম পদ n হলে দুটি সমীকরণ গঠন করো। ক নাম্বার কি বলতে পারে দুটি সমীকরণ গঠন করো। খ নাম্বারে বলতে পারে n n তম পদ নির্ণয় করো। গ নাম্বারে বলতে পারে n n তম পদের সমষ্টি নির্ণয় করো। যতটা অঙ্কলে পারবা তখন সৃজনশীল আর যেভাবে দেব তখন চেষ্টা করলে পারবা। আবার সমান্তর ধারার n তম পদ দেওয়া আছে দেখো n বইতে দেওয়া আছে সমান্তর ধারার n তম পদ n আর n তম পদ হলো n। তাহলে কি লিখতে পারি আমরা দেখো a n - 1 * d সমান কত n। সুতরাং a nd - d সমান কত এই দুই নম্বর সমীকরণ দিলাম দেখো। এখন এখানে কত হলো যদি সমান্তর ধারা থাকে সমান প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা কি করব বিয়োগ করব। আর গুণোত্তর ধারা থাকে তাহলে আমরা কি ভাগ করব। সমান্তর ধারার সময় আমরা বিয়োগ করব, গুণোত্তর ধারার সময় আমরা ভাগ করব। এখানে একই রকম চিহ্ন আছে দেখো প্লাস প্লাস মাইনাস প্লাস একই রকম চিহ্ন তাহলে আমরা কি করব বিয়োগ করব। তারপর লিখতে পারি এক নম্বর মধ্যে দুই নম্বর বিয়োগ করে পাই। এক নম্বর মধ্যে দেখো a প্লাস কত nd - d সমান n a প্লাস nd - d সমান কত আছে n। তোমরা জানো যে বিয়োগ করতে গেলে চিহ্নের পরিবর্তন হয়। এখানে প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস চিহ্ন জানো। তাহলে আমাদের দেখো এই প্লাস এর মাইনাসে বাদ যায় এখানে কি থাকে md - nd সমান এই ডিরেক্ট বাদ জায়গা এখানে কি থাকে মাইনাস m প্লাস m। এখন প্রশ্ন করতে আছে এখানে আগে এটা লিখলাম পরে এখানে লিখলাম আবার এখানে আগে m লিখলাম পরে লিখলাম কেন কারণ এখানে যদি m প্রথম আছে এখানে আমরা m টা আগে লিখলাম মাইনাস m এখানে প্লাস চিহ্ন প্লাস m। এখানে কমন যায় কি দেখো d কমন গেলে কি থাকে দেখো m - n। এখানে কোনো কিছু কমন যদি না যায় তাহলে কমন যায় কত -1 1 গেলে তাহলে কি থাকে দেখো m প্লাস এ মাইনাস এ কত মাইনাস থাকে m। এই উভয় পক্ষ থেকে m - n দ্বারা ভাগ করলে কি থাকে দেখো সুতরাং d সমান থাকে কত -1। d এর একটা মান পেলাম -1। এটা যদি ভাগ করে দিতে পারো উভয় পক্ষ থেকে বাদ দিতে পারো। এখন প্রশ্ন চাইছে কি দেখো m n তম পদ নির্ণয় করো। সুতরাং m n তম পদ। এখন আমরা জানি n তম পদ হলো a m - 1 * d n তম পদ কত a n - 1 * d। এখানে বলতে m n তম পদ তাহলে খেয়াল করো বলছিলাম যত তম পদ তত -1 তাহলে কি হবে a m n - 1 * কত d দেখো দি m n তম পদ a প্লাস কত তম পদ m n -1 কত d। এখানে অন্য যা বলে সেটা মাইনাস কত হবে 1। তাহলে কি হবে দেখো কি লিখতে পারি আমরা a md nd - d। তাহলে কি লিখতে পারি a md - d nd। দেখো গুণ করলে md nd - d a md - d আগে লিখলাম nd টা পরে লিখলাম। এখন দেখো a md - d এর মান কত আছে n এর মান বসাইলাম প্লাস কত md এটুকের মান a md - d এর মান কত আছে n বাকি থাকে আবার nd n প্লাস n d এর মান কত পাইছি আমরা দেখো -1 n প্লাস এ মাইনাসে মাইনাস সমান কি পেলাম আমরা 0। তাহলে পেলাম 0। দেখো কোন জায়গায় বুঝুন আমরা d এর মান পেলাম m n তম মান পেলাম। এখানে অঙ্কটা বলতে পারে n তম পদ m স্কয়ার অথবা p তম পদ p স্কয়ার q তম পদ q স্কয়ার বলে p q তম পদ m n তম পদ ঘুরাই দিতে পারে। দেখো দুইটা অঙ্ক শিখলাম দুই নিয়মে।
13 নম্বর অঙ্ক দেখো, কোন সমান্তর দ্বারা 12তম পদ 77 হলে 23টি পদের সমষ্টি কত? সমান্তর দ্বারা 12তম পদ, তম পদ বলছে এখানে, তম পদ আছে এবং সমষ্টি আছে, দুইটা জিনিসই আছে। দেখো সমান্তর ধারা জানা আছে কি, সমান্তর ধারা প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, সমান্তর ধারার n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d। দেখো এটা আমরা জানি, জানা আছে সমান্তর ধারা প্রথম পদে সাধারণ অন্তর d, সমান্তর ধারার n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু দেওয়া আছে। দেওয়া আছে কি 12তম পদের মান, সমান্তর ধারা 12তম পদ দেওয়া আছে, সমান্তর ধারা 12তম পদের মান দেওয়া আছে কত দেখো 77। তাহলে 12তম পদের সূত্রটা কি হবে দেখো দি, a প্লাস 12 মাইনাস 1 ইনটু d সমান কত 77। দেখো বা 12তম পদ যেটা বলো, তাহলে কি লিখতে পারি আমরা a প্লাস 12 থেকে 1 গেলে কত 11 d সমান কত 77। ছোটটা অঙ্ক a প্লাস 11 d এর মান কত পেলাম 77। এখন এখানে আমাদের দুটো, এখন আমাদের সমষ্টি শিখাই দিচ্ছিলাম না, এটা আমাদের সমষ্টি এটা করবে। দেখো তাহলে আমরা জানি কি n তম পদের সমষ্টি সমান কি জানি আমরা n বাই 2 ইনটু কত 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। দেখো এই পদের সমষ্টি আমরা জানি, প্রশ্নের মধ্যে কি আমরা প্রশ্নের মধ্যে দাও 23 পদের সমষ্টি, সুতরাং কি লিখছি আমরা 23 পদের সমষ্টি। 23 পদের সমষ্টি দেখো এখানে n এর জায়গায় কি হবে 23, তাহলে 23 বাই 2 ইনটু কত টুয়াইস এ প্লাস 23 মাইনাস 1। দেখো n এর পরিবর্তে যদি বলি 20 50 যা বলি n এর জায়গায় তাই হবে, তাহলে কি লিখতে পারি দেখো 23 বাই 2 ইনটু কত টুয়াইস এ প্লাস 23 1 এর জায়গায় কত 22 সাথে আছে গুণ আছে d। দেখো 23 বাই কত 2 ইনটু এখানে একটা 2 কমন যায়, দেখো 2 কমন গেলে কি থাকে a প্লাস 11 d। তাহলে দেখো 8 2 বাদ দিলে কি থাকে 23 ইনটু কত a প্লাস 11 d। 23 ত্রিভুজ চিহ্ন আছে a প্লাস 11 d এর একটা মান পেলাম। দেখো a প্লাস 11 d এর মান কত পেলাম 77। এখন এটাতে তোমরা ক্যালকুলেটর গুণ করে দিতে পারো, তাহলে গুণ করলে কত 1771। দেখো তিন দুবার আমরা তিনটা অঙ্ক করাইলাম, এনে n তম পদ আছে, n তম পদের সমষ্টি আছে, এখানে প্রত্যেকটা অঙ্ক জোড়া জোড়া মিল আছে, একটার সাথে একটা রিলেটেড আছে। তোমরা প্রায় 14 পর্যন্ত অঙ্কগুলো পারবা, ঠিক আছে। এখন দেখো যদি যেগুলো সমস্যা থাকে আমরা পরবর্তীতে আমরা করিয়ে দিব, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো ওই যে নিয়ম অঙ্ক করাইছিলাম তার মধ্যে একটা অঙ্ক দিলাম 7 প্লাস 12 প্লাস 17 প্লাস 22 সহজভাবে দিলাম। ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো, এটা পঞ্চম পদ অথবা পঞ্চম পদ যাই হোক, ধারাটির 85 পদের সমষ্টি নির্ণয় করো। এর বলছি ধারাটির কত পদের সমষ্টি 295। এখন আগে আমরা শিখেছিলাম কত পদ কততম পদ, আর এখানে যে কত পদের সমষ্টি, তাহলে ওইটা বার করবা কততম পদের সূত্র দিয়া, এটা বের করবা তোমরা কত পদের সমষ্টি দিয়ে, সমষ্টি সূত্র দ্বারা। তাহলে তোমরা আগামী ক্লাসে এই অঙ্কটা করো এবং যেগুলি সমস্যা থাকে সমস্যাগুলো টুকে রাখো, আর বাসায় মনোযোগ সহকারে পড়ালেখা করো, খারাপ ছেলেমেয়েদের সাথে মিশবা না, এবং বিশেষ করে মাদক দ্রব্য থেকে দূরে থাকবা। আমি পূর্বে বলেছিলাম এটা থেকে দূরে থাকতে পারলে আমরা ইনশাআল্লাহ ভালো সমাজ গড়ে উঠবো, এবং নিয়মিত পড়ালেখা করো। এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ।